শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বিএনপির দাবি পূরণ হয়েছে খুবই কম। অধিকাংশ দাবি পূরণ হয়েছে জামায়াত এনসিপির। শেখ হাসিনা বলেন, অপ্রয়োজনে অনেক প্রাণ গেছে, তবে আন্দোলন দমাতে তিনি গুলি চালানোর নির্দেশ দেননি। তার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন হচ্ছে। গণভোটে 4 প্রশ্নের এক উত্তরে দেওয়ার প্রক্রিয়াকে সঠিক মনে করছেন না আইন বিশেষজ্ঞ। বলছেন, এখন গণভোটে সংবিধান সম্মত নয়। ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগ মাথায় নিয়ে কারাগারে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিহারের চেষ্টার পরেও কংগ্রেস জোটের ভরাডুবি, বিজেপি জোটের বিশাল জয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সরকার অবশেষে 13 নভেম্বর বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে। এই আদেশ জারির আগে সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা ছিল। আদেশে দেখা গেছে সব দলেরই কিছু কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিপক্ষে ছিল বিএনপি। তারা চেয়েছিল প্রজ্ঞাপন জারি করে এটা হোক। তাদের যুক্তি, এ ধরনের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, যদিও জামায়াত সাংবিধানিক আদেশের পক্ষে ছিল। এক্ষেত্রে জামায়াতের দাবি পূরণ হলো। বিএনপি চেয়েছিল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একই দিনে হোক। বিএনপির এ দাবি পূরণ হয়েছে। সংসদে উচ্চকক্ষ গঠন পিআর পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি ছিল। বিএনপির চাওয়া ছিল উচ্চকক্ষে 100 আসন বন্টন হোক নিম্নকক্ষের আসনের অনুপাতে। উচ্চকক্ষ নিয়ে বিএনপির এ ভিন্নমত আমলে নেওয়া হয়নি। এক্ষেত্রে জামায়াত ও এনসিপির দাবি পূরণ হয়েছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 100 জনের মধ্যে অন্তত 51 জনের ভোট দরকার হবে। বিএনপি সংবিধান সংশোধনের বিষয়টি উচ্চকক্ষে নেওয়ার বিপক্ষে। বিএনপি চেয়েছিল নোট অব ডিসেন্ট, অর্থাৎ ভিন্নমত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা হোক। এ বিষয়ে বিএনপির দাবি আংশিক পূরণ হয়েছে। মূল বিষয়গুলোতে বিএনপির ভিন্নমত আমলে নেওয়া হয়নি। তত্ত্বাবধায়ক সরকার গঠন কিভাবে হবে তা নিয়ে বিএনপির ভিন্নমত ছিল, তা আমলে নেওয়া হয়নি। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিল, সেটি অনেকটা হয়েছে। এনসিপি গণপরিষদ গঠন অথবা আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে ছিল। জামায়াত দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগামী সংসদকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। গত বছর জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার কথা। তার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি, যা তিনি অস্বীকার করেছেন। 2024 সালের 5 আগস্ট দেশত্যাগের পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টে সাজানো এক প্রহসন। শেখ হাসিনার দাবি, এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে এগোচ্ছিল। জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলেছেন, ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় হাসিনা ও তার সরকারের পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতায় 1400 জন পর্যন্ত মানুষ নিহত হন। ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, কিন্তু অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দেইনি। বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি নিজের দিক তুলে ধরার সুযোগ পাননি বা নিজের আইনজীবী নিয়োগ করতে পারেননি। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করতে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। বিবিসির পক্ষ থেকে হাসিনার 15 বছরের শাসনামলে সংঘটিত আরও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও জিজ্ঞাসা করা হয়েছে, যা বিশেষ ট্রাইব্যুনালের আরেক মামলায় বিচারাধীন রয়েছে। সেই মামলাতেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা।
নেতৃত্বে থাকাকালীন সরকারের প্রধান হিসেবে বিচার বহির্ভূত হত্যা ও গুমের জন্য তার দায়ী থাকার বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগও অস্বীকার করেছেন তিনি বলেন, আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছি, তবে কোনো কর্মকর্তার অপব্যবহারের প্রমাণ যদি থাকে তবে তা যেন নিরপেক্ষ ও বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় যথাযথভাবে পরীক্ষা করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে যে গণভোট অনুষ্ঠিত হবে সেখানে মোট 4টি বিষয় জানতে চাওয়া হবে, তবে প্রতিটি বিষয় নিয়ে আলাদাভাবে নয়, হ্যাঁ বা না উত্তর দেওয়ার সুযোগ থাকবে একটি। কেউ যদি 4টি বিষয়ের 2টি পছন্দ করেন আর 2টি অপছন্দ করেন তাহলে আলাদাভাবে উত্তর দিতে পারবেন না, তাকে হয় সবগুলোতেই হ্যাঁ অথবা না বলতে হবে। এই বিষয়টিকে স্বাভাবিক মনে করছেন না আইনজ্ঞ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ ব্যাপারে বাঙালিয়ানার কথা হয় আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদের সঙ্গে। তার মতে, সাংবিধানিক কারণেই এই গণভোটের আইনগত গ্রহণযোগ্যতা নেই। তিনি বলেন, গণভোট এই আমাদের এখানে যেহেতু সংবিধান কার্যকর আছে, সংবিধান কার্যকর আছে, এই সরকারও এই দাবি করে যে তারা সংবিধানের অধীনে গঠিত বৈধ সরকার, অর্থাৎ এই সরকার তার ক্ষমতার উৎস হিসেবে সংবিধানকেই উল্লেখ করে। তাইলে আপনাকে এই সংবিধান অনুযায়ী যদি কোনো ক্ষমতা থাকে সেটার এরা চর্চা করতে পারবে, প্রয়োগ করতে পারবে, নাইলে পারবে না। তো গণভোটের ব্যাপারটা আমাদের সংবিধানে আগে ছিল, এখন নাই। না থাকলেও পার্লামেন্ট চাইলে গণভোট ডাকতে পারে, কিন্তু এটা হয়, গণভোটটা হয় যখন পার্লামেন্ট কোন একটা সিদ্ধান্ত নেয় সেটার উপর গণভোট হয়। আমি একটা বিষয় নিয়ে তর্ক করলাম আর বলে দিলাম গণভোটে, এটার কোনো আইনগত গ্রহণযোগ্যতা নেই। ওইখানে এরাও এই যে গণভোট দিবে এটার কোনো আইনগত গ্রহণযোগ্যতা নেই। তিনি মনে করেন, 4 প্রশ্নের এক উত্তর দিতে হলে সেই গণভোট অচল বলে বিবেচিত হবে। বলেন হ্যাঁ অথবা নাতে জবাব উত্তর দেন, আমি একটা না বলতে চাই, 3টা হ্যাঁ বলতে চাই, তখন কি করবো? তার মানে এটা হচ্ছে এই সাধারণ বুদ্ধিমত্তাই এটা। মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ সাবেক মন্ত্রী সদ্য জামিনপ্রাপ্ত আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে, এটাকে আমি সরকার বলি না। জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল, কিন্তু তার লক্ষ্যভাগের 1 ভাগও পূরণ হয় নাই। 14 নভেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে উপস্থিত কর্মী সমর্থক অনুসারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, জিয়া পারে নাই, এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই, আর একজনের নামই আমি বলতে চাই না। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেন, এদেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সর্বসময় সর্বত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবে। মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হন। সম্প্রতি তিনি জামিনে কারামুক্ত হন। সংবিধান সংস্কার কমিশনের সভাপতি এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। নিয়োগ অনুযায়ী বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় অধ্যাপক আলী রিয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। তবে তার এই নিয়োগকে ঘিরে উঠেছে নানান ধরনের প্রশ্ন, এমনকি তার বাংলাদেশের নাগরিকত্ব নেই এমন অভিযোগও উঠেছে। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ বলছেন, অধ্যাপক ইউনূস ব্যক্তিগতভাবে আস্থা রাখেন বলেই তার ব্যক্তিগত ইচ্ছায় অধ্যাপক আলী রিয়াজ এ পর্যন্ত আসতে পেরেছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আস্থাভাজন না হলে তার ওই পদ থাকতো না। তার প্রধান উপদেষ্টার আস্থাভাজন বলেই তো গেছেন, তো সহজ, এটা তো কোনো ইয়ে নেই। প্রধান উপদেষ্টা যার উপরে আস্থা নেই তাকে তো আর ঐক্যমত্য কমিশনের বা সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দিতেন না।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুগ্ম সচিব, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত বাঙালিয়ানাকে জানিয়েছেন, বাংলাদেশের নাগরিক না হয়ে মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পাওয়া আইনসম্মত হয় না। তিনি অভিযোগ করেন, যিনি বাংলাদেশের নাগরিকই নন তাকে দেশের সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া বিধিসম্মত ব্যাপার হতে পারে না। শুধুমাত্র ব্যক্তি পছন্দে এই নিয়োগ হয়েছে বলেও অভিযোগ তার। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ সময় বাসের ভেতরে থাকা চালক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত 1টার দিকে উপজেলার ফলসাটিয়া বাস স্ট্যান্ড এলাকার দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি মানবেন্দ্র বালো। ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার ভোর 5টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে বলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম জানিয়েছেন। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলার বাদঘাট চৌরাস্তা এলাকায় স্বর্ণা পরিবহন নামের বাসে আগুন দেওয়া হয় বলে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান। ঢাকার মিরপুরে বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপিয়ে পড়ে সায়াফ নামে এক তরুণ মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত 10টার পর মিরপুরের শাহ আলী থানার উত্তর নবাবের বাগের সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে রাস্তার পাশে থেমে থাকা একটি বাসে কয়েকজন তরুণ প্লাস্টিকের বোতল থেকে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। অগ্নিসংযোগ করে তারা বাসটির ভিডিও মুঠোফোনে ধারণ করছিলেন। আশেপাশের লোকজন বাসে আগুন জ্বলতে দেখে তাদের ধাওয়া দেয়। নাহিয়ান আমির সানি নামের এক তরুণকে আটক করা হয়। এ সময় নাহিয়ানের সঙ্গী সায়াফ দৌড়ে গিয়ে পাশে তুরাগ নদে ঝাঁপ দেন এবং আরেকজন পালিয়ে যান। সাঁতার না জানা থাকায় সায়াফ পানিতে ডুবে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় একই প্রতিষ্ঠানের অধ্যাপক ডক্টর এরশাদ হালিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 14 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন। 3 নভেম্বর রাত প্রায় 11টার দিকে শেওড়াপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী এক ছাত্র বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বাড়তে যাচ্ছে বাজারে। বিক্রেতারা এর কারণ হিসেবে বলছেন, গতকালের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক কম এসেছে ঢাকায়, ফলে সরবরাহ কমেছে, যার কারণে মূলত সবজির দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে, যার ফলে প্রতি কেজি পটল 80 টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে 60 টাকার ঘরে ছিল। এছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 120 টাকায়, বেগুন প্রতি কেজি 100 টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি 80 টাকা, ঝিঙা প্রতি কেজি 80 টাকা, চিচিঙ্গা প্রতি কেজি 80 টাকা, বরবটি প্রতি কেজি 120 টাকা, করলা প্রতি কেজি 100 টাকায় বিক্রি হচ্ছে। বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আবারও রাজ্যটির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন নীতিশ কুমার। 243টি আসনের মধ্যে 202টিতে জয় পেয়েছে জোটটি। কংগ্রেস আর জেডির মহাগাঠবন্ধন পেয়েছে মাত্র 35টি আসন। বিহারে নির্বাচনের আগে ভোটার অধিকারে যাত্রা করেছেন রাহুল গান্ধীরা, তবে এখনও পর্যন্ত গণনার যা আভাস, ইভিএমে তার প্রতিফলন ঘটেনি। গণনার মাঝপথেই দলের পিছিয়ে পড়া নিয়ে কথা বলেছেন বিহার ভোটে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অশোক গেহলট। তিনি বলেন, বিহারের ফল হতাশাজনক, এতে কোনো সন্দেহ নেই। তার দাবি, ভোটের প্রচার চলাকালীনও সেখানে নারীদের 1000 রুপি করে দেওয়া হয়েছে। কমিশন সব দেখুন নীরব দর্শকের ভূমিকায় ছিল। ভারতের রাজধানীর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় গাড়ি চালক উমর নবীর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়িটি গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
বিস্ফোরণের ঘটনায় তাকে সন্দেহ করছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতের নিরাপত্তা বাহিনী 14 নভেম্বর শুক্রবার বলেছে, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরের মধ্যে সন্দেহভাজন চালক উমরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ শেষ করা হয়েছে। মামলার তদন্ত চলার মধ্যে কাশ্মীর, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের একাধিক সংস্থা তথ্যের সূত্রগুলো মেলাতে কাজ করছে। 13 নভেম্বর বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের একজন মেডিকেল কলেজের অধ্যাপক এবং একজন ছাত্রসহ আরও 2 জনকে উত্তরপ্রদেশ থেকে আটক করা হয়েছে। সরকার ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটির সব নথিপত্রের ফরেনসিক নিরীক্ষার নির্দেশ দিয়েছে। সরকারের দাবি, লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন বেশ কয়েকজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা কাজ করতেন। দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় 2,82,000 বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘ সংস্থা UNRWA। ফলে শীত আসার আগেই তাঁবুতে ঠাঁই নিয়েছেন লাখো মানুষ। আর ইসরায়েলের অব্যাহত হামলায় যুদ্ধবিরতিও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। UNRWA বলছে, শেল্টার ক্লাস্টার নামে একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে এই হিসাব পাওয়া গেছে। সংস্থাটি UNRWA এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে UNRWA এসব তথ্য জানায়। UNRWA আরও জানায়, শীত আসার আগে থেকে লাখ লাখ ফিলিস্তিনি পরিবার তাঁবুতে দিন কাটাচ্ছে। তারা অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সমস্যার মুখে পড়ার পাশাপাশি মৌলিক নানা বিষয় নিশ্চিত করতে লড়তে হচ্ছে তাদের। প্রসঙ্গত, হামাস ও ইসরায়েলের মধ্যে গত 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল প্রতিদিনই এই সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে, যার ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন এবং খাবার ও চিকিৎসা সামগ্রী গাজার ভেতরে প্রবেশও বাধা তৈরি হচ্ছে। সিলেট টেস্টের 3.5 দিনের মধ্যে আয়ারল্যান্ডকে ইনিংস ও 47 রানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। এই নিয়ে 4 বার ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। জয়ের পথ আগের দিনই তৈরি করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে প্রথম সেশনে আইরিশরা লড়াই করলেও দ্বিতীয় সেশনে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় 254 রানে। 4 উইকেট শিকার করেন হাসান মুরাদ। অভিষেক টেস্টের 2 ইনিংসে তার প্রাপ্তি 6 উইকেট। প্রথম ইনিংসে 2 উইকেট নেওয়া অভিজ্ঞ তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে নেন 3টি। 171 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা মাহমুদুল ইসলাম জয়। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু বুধবার। এই ম্যাচে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্টের মাইল ফলকে স্পর্শ করবেন মুশফিকুর রহিম। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।